জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিলে অবরুদ্ধ ঢাকার রাজপথ। এবারে জানিয়ে দিব ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেপ্তার। এদিকে ইসরায়েল আরও বেপরোয়া, 72 ঘন্টায় 6 দেশে হামলা। আরও জানাবো ইয়েমেন থেকে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা। সব শেষে জানিয়ে দিব সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে, এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিল অবরুদ্ধ ঢাকার রাজপথ। রাজধানী ঢাকার রাজপথ সোমবার দুপুরে হঠাৎ করেই লক্ষ লক্ষ কর্মীর ঝটিকা মিছিল অবরুদ্ধ হয়ে পড়ে। অঘোষিত এই প্রদর্শনীর কারণে শহরের প্রধান সড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে যায় এবং ব্যবসা বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুপুর গড়াতে গাবতলী, উত্তরা, যাত্রাবাড়ি, সায়দাবাদ ও শ্যামলী দিক থেকে ছোট ছোট দল শহরের কেন্দ্রে আসতে শুরু করে। মিনিটের মধ্যেই শাহবাগ, মতিঝিল ও ফার্মগেট এলাকায় দলের মতো মানুষ এসে মিলিত হয়। হাতে ব্যানার, পতাকা এবং নানা স্লোগানে তারা রাজপথ মুখরিত করে তোলে। নারী কর্মীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো, যা মিছিলে বৈচিত্র্য এনেছে। ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের 12 নেতাকর্মী গ্রেপ্তার। ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর দারুস সালাম এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাটোর জেলার বড় বড়াই গ্রামের যুবলীগের সক্রিয় সদস্য আলামিন, আওয়ামী লীগের সক্রিয় সদস্য আক্কাস মিয়া, চাঁদপুর সদর 12 নম্বর চন্দ্রা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সোহাগ মাঝি, ডিএমপির মুখপাত্র ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহম্মদ তালেবুর রহমান জানান, গ্রেপ্তার 12 জন সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সংগঠনের বেশ কিছু নেতাকর্মী বৃহস্পতিবার বিকেল 2:30টার দিকে দারুস সালাম থানার টেকনিক্যাল মোড়ে জড়ো হয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছে এরকম সংবাদ পাওয়ার পর থানার টহল দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে 12 জনকে আটক করতে সক্ষম হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা সটকে পড়ে। ইসরায়েল আরও বেপরোয়া, 72 ঘন্টায় 6 দেশে ব্যাপক হামলা। ইসরায়েল যেখানে চাচ্ছে সেখানেই হামলা চালাতে পারছে। তাদের বিরোধিতায় যুক্তরাষ্ট্র নেই, জাতিসংঘ অপরাগণ। এতে গাজায় প্রকাশ্যে গণহত্যা চালানো ইসরায়েল ক্রমেই আরও বেপরোয়া হয়ে উঠেছে। কূটনীতি নয়, হামলা ও হত্যাকাণ্ডকে সমাধান হিসেবে দেখছে। 72 ঘন্টায় তারা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় 6টি দেশে হামলা চালিয়েছে। ইসরায়েল ফিলিস্তিনের গাজায় অব্যাহতভাবে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি তারা নতুন করে কাতারে হামলা চালায়। হামলা হয়েছে তিউনিসিয়ায়ও। এছাড়া লেবানন, সিরিয়া, ইয়েমেনে হামলা হয়েছে। এর মধ্যে কাতারে হামলা পুরো মধ্যপ্রাচ্যকে নাড়িয়ে দিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলছে। গতকাল বৃহস্পতিবার সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, কাতার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিলাসী উড়োজাহাজ উপহার দিয়েছিল। কাতারে রয়েছে মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, কিন্তু এগুলো ইসরায়েলের হামলা ঠেকানোর জন্য যথেষ্ট ছিল না। যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা এটা থেকে বার্তা নিয়েছেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা দেওয়ার কথা বলেই সামরিক ঘাঁটি করে কার্যত এই হামলা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের উপরেই হামলা হয়েছে। গত মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বিমান হামলা চালায় ইসরায়েল, যেখানে হামাস নেতাদের লক্ষ্যে পরিণত করা হয়। এই নেতারা যুদ্ধবিরতি আলোচনায় হামাসের প্রতিনিধিত্ব করেছিলেন। ওই হামলায় 6 জন নিহত হন। তাদের মধ্যে হামাস নেতা খলিল আল হায়ারের ছেলে রয়েছেন। সংগঠনটির শীর্ষ নেতারা বেঁচে যান। কাতারে এটা ইসরায়েলের প্রথম হামলা। যে এলাকায় হামলা হয়েছে সেটি মার্কিন সামরিক ঘাঁটি থেকে 35 কিলোমিটারের মধ্যে। সেখানে বিদেশি দূতাবাস, স্কুল, সুপারমার্কেট ও আবাসিক ভবন রয়েছে। যুক্তরাষ্ট্রের অনুরোধেই হামাস নেতারা কাতারে অবস্থান করছেন। কাতারে হামলা নিয়ে বিরল প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত সরকার। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে সন্ত্রাসী হামলা বলে বর্ণনা করেছেন। এর আগে ইসরায়েল বিভিন্ন দেশে হামলা চালালেও মোদী কোনো প্রতিক্রিয়া দেখাননি। এমনকি গাজা গণহত্যা নিয়েও তিনি চুপ। সম্প্রতি বিশ্বব্যাপী নিষেধাজ্ঞার মধ্যে নেতানিয়াহু সরকারের একজন কট্টরপন্থী মন্ত্রী ভারত সফর করেন।
2 বছর ধরে ফিলিস্তিনের গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গত সোমবার থেকে গাজায় ইসরায়েলের হামলায় অন্তত 150 জন নিহত এবং 540 জন আহত হয়েছেন। এ সময় অনাহারে মৃত্যু হয়েছে অনেকের। গাজা সিটির ঐতিহ্যবাহী একাধিক আকাশচুম্বী ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ইয়েমেন থেকে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের সেনাবাহিনী ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে। সানায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 35 জন নিহত হওয়ার একদিন পর বৃহস্পতিবার এই পাল্টা হামলা চালানো হয়। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের 6টি দেশে ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই ঘটনা ঘটল। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে 2023 সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের গণহত্যা শুরুর পর থেকে ইরান সমর্থিত হুতিরা নিয়মিতভাবে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে আসছে। ইসরায়েলের সেনাবাহিনী টেলিগ্রামে জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে সাইরেন বাজার পর ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। এর আগে বুধবার ইসরায়েল ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানাসহ জব প্রদেশের একটি হুতি কমপ্লেক্সে বিমান হামলা চালায়। হুতির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলাশবাহী জানান, সানায় 28 জন এবং সৌদি আরবের সীমান্তবর্তী জাওব প্রদেশে 7 জন নিহত হয়েছেন। এই হামলায় মোট 131 জন আহত হয়েছেন বলে জানান তিনি। গত মাসে সানায় একটি সরকারি সভায় ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব, নাসের আল রাহাবি, 9 জন মন্ত্রী এবং 2 জন মন্ত্রিসভার কর্মকর্তা নিহত হন। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে, এমন পদক্ষেপ না নেওয়ার আহ্বান বিএনপির। রাজনৈতিক দলগুলোকেই জুলাই সনদের সমস্ত সুপারিশ বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার সাংবিধানিকভাবেই গঠিত হয়েছে বলে মনে করে বিএনপি। সংবিধান নিয়ে প্রশ্ন ওঠে এমন কোনো বিষয় পদক্ষেপ না নিতে অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে দলটি। বৃহস্পতিবার ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি। বিএনপি নেতা সালাউদ্দিন বলেন, 29টি রাজনৈতিক দল লিখিত মতামত দিয়েছে। নির্বাহী আদেশ, অধ্যাদেশ জারি, অফিস আদেশ সহ মোটা দাগে 6টি মতামত পাওয়া গেছে। সংবিধান সংশোধনের মৌলিক বিষয়ে 19টি বিষয়ে চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। এর আগে সকালে রাজধানীর শিরডাপ মিলনায়তনে এক গোল টেবিল আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। সেখানে তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতেই একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা এই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি নির্বাচন কমিশন যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী কমিশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। শুধু নির্বাচিত জাতীয় সংসদই সংবিধান সংশোধনের অনুমোদন দিতে পারে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে তা আদালতে চ্যালেঞ্জ হতে পারে।